আচ্ছা, তো আমরা ডিসকাস করবো ক্লাস 12 এর যে টপিকটা আছে হিউম্যান রিপ্রোডাকশন ওর সেকেন্ড পার্টটা, আর এটাই হচ্ছে ফাইনাল পার্ট। এটার মাধ্যমে পুরো টপিকটা কমপ্লিট হয়ে যাবে। তো আশা করি আগের ভিডিওতে যদি তোমরা দেখে থাকো তাহলে এটা ইজি লাগবে। ওকে, এটা চেষ্টা করেছি আমি কি করব যে বায়োলজিতে বোর্ড ইউজ করবো না, ফিজিক্স আর কেমিস্ট্রিতে বোর্ড ইউজ করবো, আর ম্যাথগুলো এমনি বায়োলজিতে যেমন পিপিটি করে দেখাচ্ছি ফিজিক্সের ম্যাথগুলো একইভাবে সলভ করে দিব। ওকে, তো দেখো ঠিক আছে, এখন বেশি কথা না বলে এটা শুরু করে দিচ্ছি। তো আগের দিন আমরা স্পারমাটোজেনেসিস পড়িয়েছিলাম, আজকে যে আমাদের টপিকটা হচ্ছে সেটা হচ্ছে উজেনেসিস। ওকে, স্পারমাটোজেনেসিস আর উজেনেসিসে বাচ্চাদের অনেক প্রবলেম হয় যে বইতে ঠিকঠাক করে লেখা নেই, ফলে তারা কিভাবে নোটস বানাতে হবে ওটাও অনেক প্রবলেম হয়। ওকে, কিন্তু স্পারমাটোজেনেসিস বা উজেনেসিসের মধ্যে একটা খুবই ইম্পর্টেন্ট থাকে, একটু আন্ডারস্ট্যান্ডিং এর ব্যাপার থাকে, কিছুটা বুঝতে সমস্যা হয়, আর যদি ওটা তোমরা ক্লিয়ারলি বুঝে যাও তাহলে এটা ইজি হয়ে যাবে। ওকে, তো আজকে আমাদের যে টপিক শুরু হচ্ছে সেটা উজেনেসিস থেকে। উজেনেসিস মানে কি বলছে, এমন একটা পদ্ধতি আছে যার মাধ্যমে ডিম্বাশয়ের যে ডিম্বাণু মাতৃকোষ থেকে ডিম্বাণু উৎপন্ন হয় তাকে আমরা বলবো উজেনেসিস। ওকে, ডিম্বাশয়ের যে ডিম্বাণু আছে ওই ডিম্বাণু তৈরি হওয়ার যে পদ্ধতিটা আছে ওটাকে আমরা বলবো উজেনেসিস। উজেনেসিসের স্থানটা কোথায় কোথায় ঘটে? উজেনেসিস স্ত্রীদ্বয় ডিম্বাশয়ের মধ্যে ঘটে। সময় কত? 8 থেকে 13 বছর বয়স থেকে এটা শুরু হয়, পিউবার্টি। ওকে, পিউবার্টির আগে এমব্রায়ো হিসাবে গঠিত থাকে ওগুলো প্রাইমারি ফলিকল, ওটা আমরা এখন দেখবো। কিন্তু যখন তার প্রথম শুরু হবে মেন আর কি, ওকে, 8 থেকে 13 বছর বয়সে ওটা তখন থেকে ওই ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটা চলতে থাকবে পুরো আপ টু 40 to 50 ইয়ার্স। ওকে, এবার কি হয়েছে, যখন প্রেগনেন্সি পিরিয়ড থাকবে তখন এই উজেনেসিস মানে ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়া বন্ধ থাকবে, আর স্তনদানকালে মানে যদি কোনো মায়ের বাচ্চা দুধ খায় তাহলে সেই সময় মানে কিছুদিনের জন্য এই ডিম্বাণু উৎপাদন প্রক্রিয়াটা বন্ধ থাকে। ওকে, আচ্ছা, আমরা যদি দেখে নিই যে উজেনেসিসটা প্রক্রিয়া, উজেনেসিসকেও আমরা ওই স্পারমাটোজেনেসিসের মধ্যে 3টা স্টেপে ডিভাইড করছি। একটা হচ্ছে বিভাজন দশা, একটা বৃদ্ধি দশা, আর একটা হচ্ছে পূর্ণতা প্রাপ্তি দশা। ওকে, এবার দেখো তোমরা আই থিঙ্ক ক্লিয়ার হয়ে যাবে। বিভাজন দশা মানে কি, র্যাপিডলি ডিভাইড হবে। মাইটোসিস প্রক্রিয়ায় কি হবে যে কোষগুলি বারবার বিভাজিত হয়ে উগনিয়া গঠন করবে, যেটা 2n ডিপ্লয়েড কোষ। ওকে, এবার দেখো মানে এগুলো সব ঘটছে ডিম্বাশয়ের ভিতরে। তারপর হচ্ছে বৃদ্ধি দশা। বৃদ্ধি দশাতে কি হবে, যেটাকে আমরা বললাম প্রাথমিক উসাইট। ওকে, মানে ওই উগনিয়া গঠন করে উগনিয়াটা থেকে প্রাথমিক উসাইট তৈরি হয়, যেটা ছিল ডিপ্লয়েড। আর প্রাথমিক উসাইট বহুদিন ধরে ওটা অবিকৃত থাকে। প্রাথমিক উসাইট তৈরি হয়ে যায়, একটা ভ্রূণ যখন গঠিত হয় তখন থেকে প্রাইমারি উসাইট অমনি থেকে যায়। ওকে, যতক্ষণ পর্যন্ত তার বয়স 13-14 বছর না হবে, মানে যতক্ষণ পর্যন্ত তার মেনস্ট্রুয়াল সাইকেল অন না হবে ততদিন পর্যন্ত ওটা কিন্তু নিস্তব্ধ অবস্থায় থাকে। যখন পিটুইটারি বয়সন্ধিকালে ওটা পিটুইটারি গ্রন্থি যে এফএসএইচ হরমোন ক্ষরণ করবে, সেই ফলিকল স্টিমুলেটিং হরমোনের প্রভাবে প্রাথমিক উসাইটের বৃদ্ধি হয়। ওকে, কিন্তু জন্মের আগে থেকে ওটা ভ্রূণে মানে তোমার ওই প্রাইমারি উসাইটটা থেকে যায়, প্রাইমারি উসাইটটা ডিভাইড হয় আফটার বয়সন্ধি। ওকে, এবার দেখো এই যে এফএসএইচ হরমোনের প্রভাবে ওই কি করে যে প্রাইমারি উসাইটটা আকারে বেড়ে যায়। তারপরে লাস্ট স্টেপ হচ্ছে পূর্ণতা প্রাপ্তি দশা। বয়সন্ধিকালে প্রাথমিক উসাইট মিওসিস প্রক্রিয়ায় বিভাজিত হয়ে সেকেন্ডারি উসাইট গঠন করে, আর ওই সেকেন্ডারি উসাইট তারপরে সেটা স্পার্ম গেলে ফার্টিলাইজেশন করে ওভামে পরিণত হয়। ওকে, নিষেকের পরে ওটা ওভামে পরিণত হয়। এখন আমরা যদি স্টেপটা বলে দিই যে এইখানে যে পূর্ণতা প্রাপ্তি দশাকে আমরা 4টা স্টেপে ডিভাইড করেছি। ওকে, সাইটে তোমাদের পিপিটি দেখা যাচ্ছে, তোমরা ওখান থেকে কপি করে নিবে। যেহেতু আমি পিপিটিটা এরকম ভাবে দিতে পারি না পিডিএফটা, তাই তোমরা ওখান থেকে স্ক্রিনশট করে নিও। ওকে, ক্লিয়ারলি তোমাদের বোঝা যাবে। ওকে, দেখো মিওসিস প্রক্রিয়ায় প্রথম বিভাজনটা হবে হ্রাস বিভাজন। প্রাথমিক উসাইট থেকে 2টি হ্যাপ্লয়েড কোষ গঠন হবে। ওকে, মানে 2n ছিল n আর n এর গঠন হবে, আর একটা বড় কোষ যেটাকে আমরা বলবো সেকেন্ডারি উসাইট, আর একটা ছোট কোষ যেটাকে আমরা বলবো ফার্স্ট পোলার বডি। তাহলে ফার্স্ট পোলার বডি গঠন হয়ে যাচ্ছে। ক্লিয়ার? 2 নম্বর স্টেপে দেখো, যেটা আমাদের সেকেন্ডারি উসাইট ছিল গৌণ উসাইট, ওটা কি করে গঠন হওয়ার পর জনা পেলুসিডা নামক পর্দা দ্বারা আবৃত হয়। ওকে, এটা হচ্ছে ওভামের জন্য এই পর্দাটা খুবই ইম্পর্টেন্ট। এবার দেখো পর্দার উপর কয়েকটি স্তর বিশিষ্ট করোনা রেডিয়েটার একটা স্তর, একটা কোষ আছে করোনা রেডিয়েটার, সে কি করে ওই জেনা পেলুসিডার উপর কি করে একটা স্তর তৈরি করে দেয়। লিউটিনাইজিং হরমোনের প্রভাবে ডিম্বাশয়ের গ্রাফিয়ান ফলিকল এবার যে কি হচ্ছে ওটাকে মানে ধীরে ধীরে ম্যাচিউর হচ্ছে গৌণ উসাইট। আমি এখন দেখিয়ে দিব যে প্রাইমারি উসাইট, সেকেন্ডারি উসাইট, টারসিয়ারি উসাইট, গ্রাফিয়ান ফলিকল আর কর্পাস লিউটিয়াম। ওটা অ্যাকচুয়ালি কি, ওটা আমি আগের দিন দেখিয়েছিলাম, ওটাই আবার ওই স্লাইডটা রিপিট করে দিব। দেখো গ্রাফিয়ান ফলিকল নষ্ট হয়ে গেলে গৌণ উসাইটটি ভেঙে যায়, মানে গৌণ উসাইটটি রাপচার হয়ে চলে আসে তোমার ফ্যালোপিয়ান টিউবে, আর কি হয় ফার্স্ট পোলার বডিটি উসাইটের সাইটোপ্লাজম থেকে বাইরে নিক্ষিপ্ত হয়ে যায়। পরের পয়েন্ট, গৌণ উসাইট ফ্যালোপিয়ান টিউবে যখন আসে সেখানে শুক্রাণুর সাথে মিলন হবে।
যখন গৌণ সাইড ফ্যালোপিয়ান টিউবে আসবে, শুক্রাণু যদি যায় তাহলে তার সাথে মিলন হয়ে মিয়োসিস 2 দশা সম্পন্ন হবে। আর যদি শুক্রাণু না যায় তাহলে সেটা এমনিই নষ্ট হয়ে যাবে। ওকে, দেখো মিয়োসিস 2 যখন সম্পন্ন হয়ে যাবে শুক্রাণু পেলে, তাহলে দ্বিতীয় পোলার বডি উৎপন্ন হবে। খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, মন দিয়ে শুনে রাখো। গৌণ সাইড যেটাকে আমরা সেকেন্ডারি সাইড ফ্যালোপিয়ান টিউবে আসবে, মিয়োসিস 2 এরেস্ট থাকবে। যখন সেটা শুক্রাণু যাবে ফার্টিলাইজেশন করবে, তখন সেকেন্ডারি পোলার বডি তৈরি হবে, না হলে তৈরি হবে না। ওকে, এটা ছিল টোটাল ওজেনেসিস প্রক্রিয়া। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এবার তোমাদের একটু বলে দিই যে ছবিটা যদি তোমরা দেখতে পাচ্ছ, এটা একটা ডিম্বাশয়ের ছবি। ডিম্বাশয়ের ভিতরে কিন্তু প্রাইমারি ফলিকল লুকিয়ে আছে। প্রাইমারি ফলিকল দু টাইপসের হয়, মানে কি যখন এমব্রায়ো কন্ডিশনে থাকবে প্রাইমারি ফলিকলের সংখ্যা থাকে 2 মিলিয়ন। ওকে, এবার যখন এজ অফ পিউবার্টি চলে আসে, মানে যখন তার বয়সন্ধিকাল চলে আসে, রজোচক্রর সম্ভাবনা সময় চলে আসে, তখন সেটা 60,000 থেকে 80,000টা চলে আসে। প্রতিটি প্রাইমারি উসাইটের মধ্যে একটা করে ওভামের ক্ষমতা আছে, বুঝতে পারছো? এবার দেখো, প্রাইমারি উসাইট পিউবার্টির সময় ফলিকল স্টিমুলেটিং হরমোনের জন্য সেটা সেকেন্ডারি উসাইট গঠন করে। মানে প্রাইমারি ফলিকল যেটা আছে, প্রাইমারি ফলিকলটা গঠিত হয় কি সেকেন্ডারি ফলিকলে, কার পিউবার্টি এজে এফএসএইচ এর প্রভাবে সেই সেকেন্ডারি ফলিকলটা টারসিয়ারি ফলিকলে কনভার্ট হয়ে যায়। টারসিয়ারি ফলিকল গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হয়। ফলিকলের স্ট্রাকচারটা মনে থাকবে, আমি এখানে দেখিয়ে দিব। দেখো, এবারে যে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি হচ্ছে, সেকেন্ডারি টারসিয়ারি আর গ্রাফিয়ান ফলিকল তিনটা মিলে একটা হরমোন রিলিজ করবে, সেই হরমোনের নাম হচ্ছে ইস্ট্রোজেন। ওকে, এবার দেখো অনুরূপে ওই ইস্ট্রোজেন হরমোন কি করে ওভিউলেশনে সাহায্য করবে। ওকে, এবার যখন ওভিউলেশন হবে মানে গ্রাফিয়ান ফলিকলটা রাপচার হয়ে যাবে, আর গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে যাবে ওই অবস্থাটাকে আমরা বলবো যে কার্পাস লিউটিয়াম। ওকে, সেটা হচ্ছে যখন এলএইচ হরমোনের পরিমাণ বেড়ে যাবে। ওকে, তখন সেই কর্পাস লিউটিয়াম গঠন হবে। আর কর্পাস লিউটিয়াম রাপচার হয়ে যাওয়ার পর একটা হোয়াইট বডি, যখন এলএইচ এর পরিমাণ কমে যাবে, দেখো ওখানে এলএইচ উপরে তীরচিহ্ন দেওয়া আছে, মানে এলএইচ এর পরিমাণ বাড়ানো ছিল। এলএইচ যখন বাড়া থাকবে তখন কার্পাস লিউটিয়াম ঠিক থাকবে, মেইনটেইন থাকবে। আর সে কার্পাস লিউটিয়াম দুটি হরমোন রিলিজ করবে, প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন। আর কি হচ্ছে, যখন কার্পাস লিউটিয়াম ব্রেক হয়ে যাবে, এলএইচ এর পরিমাণ যখন কমে যাবে, তখন কি হবে হোয়াইট বডি গঠন হবে। তো এটা ছিল টোটাল ওজেনেসিস প্রক্রিয়াটা, ছকের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে। যদি আমি তোমাদের বলি যে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি আর গ্রাফিয়ান ফলিকলের মধ্যে ডিফারেন্সটা কি ছিল, দেখো প্রাইমারি ফলিকল যে আছে ওটা কিছু না, ওর ভিতরে যে প্রাইমারি উসাইট আছে 2n আর একটা সিঙ্গেল লেয়ার আছে গ্রানুলোসা। ওকে, আর এখানে মিয়োসিস 1 প্রোপেজের ডিপ্লয়েডিং দশায় এরেস্ট থাকে। শর্ট কোশ্চেন, খুবই ইম্পর্টেন্ট। ওকে, সেকেন্ডারি উসাইটের ক্ষেত্রে কি হয়, প্রাইমারি মানে সেকেন্ডারি ফলিকলের ক্ষেত্রে প্রাইমারি উসাইট তো থাকবে 2n, ওই যে গ্রাফিয়ান ফলিকল মানে যে সিঙ্গেল লেয়ার তৈরি হয়েছিল না গ্রানুলোসা, এটা এবার মাল্টি লেয়ার হয়ে যাবে, একটা থিক ওকে থিকা লেয়ার তৈরি হয়ে যাবে। ওকে, আর এখানে মিয়োসিস 1 স্টার্ট হয়। ওকে, এবার দেখো সেখানে মিয়োসিস 1 এরেস্ট ছিল। আর সেকেন্ডারি ফলিকল কখন গঠিত হচ্ছে, এজ অফ পিউবার্টির এজে। এবার দেখো টারসিয়ারি ফলিকল, এখানে কি হচ্ছে, টারসিয়ারি ফলিকল মানে একটু ম্যাচিউর হয়েছে, ধীরে ধীরে কিভাবে ম্যাচিউর হয়ে যাচ্ছে ফলিকল গুলো, দেখো তাই তো ফলিকল স্টিমুলেটিং হরমোন যে ফলিকলকে ম্যাচিউর করতে সাহায্য করছে। এখানে কি হচ্ছে, এন্ট্রাম গঠিত হচ্ছে, আর ওখানে যে 2n ছিল যে উসাইটটা, এখানে সেকেন্ডারি উসাইট গঠিত হয়ে গেছে, এটা n। ওকে, আর একটা পোলার বডি গঠন হবে। এবার দেখো থিকা লেয়ারটা দুটো পার্টে, এক্স আর হচ্ছে এক্সটার্নাল আর ইন্টারনাল থিকা হয়েছে। মিয়োসিস 1 এখানে কমপ্লিট হয়ে যাবে, এখানে ফার্স্ট পোলার বডি আর সেকেন্ডারি উসাইট তৈরি হয়ে যাবে। এটা ছিল টারসিয়ার ফলিকল। আর হচ্ছে গ্রাফিয়ান ফলিকল, টারসিয়ান ফলিকল কি হবে, আর এখানে দেখো এন্ট্রাম গঠিত হয়েছে, টারসিয়ান ফলিকল গ্রাফিয়ান ফলিকলে কনভার্ট হবে। এখানে আর কি করবে, যে জোনা পেলুসিডা যেটা সেকেন্ডারি উসাইট ছিল ওটা তো থাকবে, ওর বাইরে জোনা পেলুসিডার একটা লেয়ার হয়ে যাবে। আর কি হবে, যে এন্ট্রামটা আছে এন্ট্রামের ক্যাভিটি বেড়ে যাবে, আর থিকা লেয়ার হবে, আর কর্পাস লিউটিয়াম গঠন হয়ে যাবে। সেকেন্ডারি উসাইট তো ভিতরে থাকছে। এটা ছিল পুরো ছকের মাধ্যমে দেখিয়ে দেওয়া হয়েছে প্রাইমারি সেকেন্ডারি টারসিয়ারি আর গ্রাফিয়ান ফলিকলগুলোর স্ট্রাকচারটা কি হয়। দেখো গ্রাফিয়ান ফলিকল যে আছে সেটা ওভিউলেশন হয়ে যায়, মানে রাপচার হয়ে যায়, কখন, এলএইচ হরমোনের জন্য। কারণ যে সেকেন্ডারি উসাইট ফ্যালোপিয়ান টিউব রাপচার হয়ে গেলে সেকেন্ডারি উসাইট ফ্যালোপিয়ান টিউবে চলে আসবে। গ্রাফিয়ান ফলিকল যখন সেকেন্ডারি উসাইট বেরিয়ে যায় ওটাকে আমরা বলবো কর্পাস লিউটিয়াম। কর্পাস লিউটিয়ামকে মেইনটেইন করে এলএইচ, এলএইচ এর পরিমাণ যখন বেড়ে থাকে তখন সে ঠিক আছে। কর্পাস লিউটিয়াম এলএইচ এর পরিমাণ মেইনটেইন থাকলে সে দুটো হরমোন মানে একটা এন্ডোক্রাইন গ্ল্যান্ড হিসেবে কাজ করবে, দুটো হরমোন রিলিজ করবে, একটা হচ্ছে প্রোজেস্টেরন আর একটা হচ্ছে ইস্ট্রোজেন। আর কি হচ্ছে, যখন সেই কর্পাস লিউটিয়ামটা মানে এলএইচ মেইনটেইনে থাকবে না, এলএইচ এর পরিমাণ ডিক্রিজ হয়ে যাবে, তখন সেটা কার্পাস মানে ওটা হোয়াইট বডি গঠন হয়ে যাবে। ওকে,
তো এই ছিল টোটাল ওজেনেসিস প্রক্রিয়া। ওর সাথে আমি ছবির মাধ্যমে দেখিয়ে দিয়েছি প্রাইমারি, সেকেন্ডারি, টারসিয়ারি আর গ্রাফিয়ান ফলিকুলার ওভিউলেশন কিভাবে হয় আর স্ট্রাকচারটা। আশা করি তোমরা এটা বুঝতে পেরেছো। ওকে, এবার আমরা পরবর্তী পার্ট চলে যাই। যে ওভিউলেশন বলছি, এটা অ্যাকচুয়ালি কি? শোনো, মেইনলি ওটা হচ্ছে, দেখো রজচক্রের সময় ওটা ঘটে, রজচক্র বা মাসিক চক্র। এবার আমরা যদি বলি যে রজচক্র জিনিসটা কি, বলছে মহিলাদের পিউবার্টি দশার শুরু থেকে, পিউবার্টি মানে এজ অফ 13-14 যবে থেকে তার ফার্স্ট ব্লিডিং শুরু হবে, ওকে, ভেজাইনা থেকে, সেটা আমরা বলবো পিউবার্টি এজ। পিউবার্টি থেকে শুরু হয়ে মেনোপজ পর্যন্ত, মেনোপজ মানে যবে সেই মেনস্ট্রুয়াল সাইকেল অফ হয়ে যাবে তাকে বলবো মেনোপজ। তাহলে পিউবার্টি থেকে মেনোপজ পর্যন্ত প্রতি মাসে জরায়ু থেকে যে গৌণ ওসাইট সেকেন্ডারি, ওকে, সেকেন্ডারি ওসাইটের সহ রক্তক্ষরণ ঘটে তাকে আমরা বলবো রজচক্র। এই রজচক্র নারীদের জীবনে 28 দিন অন্তর, প্রতি মাসে 28 দিন অন্তর সেটা ভগ্ন আর বিচ্ছিন্ন জরায়ু প্রাপ্ত। আর কি হচ্ছে, মানে জরায়ুর যে এন্ডোমেট্রিয়াম আছে ওটা, আর হচ্ছে তোমার মানে যেটা নিষিক্ত ডিম্বাণু, ওকে। আর কি হচ্ছে যে লিউকোসাইট কোষ আর মিউকাস মিশ্রিত রক্ত যোনিপথে বেরিয়ে যায়, একে আমরা রজস্রাব বলবো। ফার্স্ট যবে রজস্রাব হবে তাকে আমরা বলবো মেনার্কি। দেখো তো, আর রজচক্র যবে বন্ধ হয়ে যাবে 40-50, একটা পুরুষ তাদের লাইফ টাইম সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে, কিন্তু একটা মহিলা সেক্সুয়ালি অ্যাক্টিভ থাকে না, কারণ ওদের 40-50 বছর বয়সে রজস্রাব সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায়, ওকে আমরা বলবো মেনোপজ। আচ্ছা, দেখো এই ছবিটা আমি আশা করি তোমরা বুঝতে পারবে, ওকে। পুরো স্ট্রাকচারটা ছবিটা বুঝিয়ে দিচ্ছি। এই ছবিটা যদি তোমরা বুঝতে পেরে যাও তাহলে কোনো প্রবলেম হবে না, ওকে। আমি এখানে আমার কাছে পেন দিয়ে দেখানোর কিছু নেই, নাহলে আমি পুরো পার্ট টু পার্ট দেখিয়ে দিতাম। তোমরা যদি এটাকে বুঝতে চাও তাহলে আমার কথার সঙ্গে ছবিটাকে যেন তোমরা ম্যাচ করতে পারো, তবে তোমরা আন্ডারস্ট্যান্ডিং হয়ে যাবে। বইতে এই ছবিটা গ্রাফ আকারে দিয়েছে, তো বাচ্চাদের বুঝতে অনেক প্রবলেম হয়, ওকে। আমি মুখে বলছি, তোমরা মন দিয়ে শুনে নাও। দেখো এই যে 28 দিন অন্তর বললাম জরায়ুর এন্ডোমেট্রিয়াম ভেঙে যায়, ভেঙে ব্লিডিং শুরু হয়, ওকে। তো এটা অ্যাকচুয়ালি কোন কোন হরমোন ওখানে দায়ী, আর এটার জন্য দুটো জিনিস এখানে পুরো নষ্ট হয়। একটা হচ্ছে, দেখো, রাপচার হবে কে, ডিম্বাশয় থেকে ডিম্বাণু, আর এখানে এন্ডোমেট্রিয়ামও ভাঙবে, মানে দুটো কাজ ঘটছে। একটা তোমার ডিম্বাশয়ে ঘটবে, মানে এই যে রজচক্রের সময় দুটার পরিবর্তন, একটা ওভারির পরিবর্তন মানে ডিম্বাশয়ের পরিবর্তন, আর কিসের পরিবর্তন হচ্ছে, জরায়ু, ওকে, ইউটেরাসের পরিবর্তন। তো দুটোকে কম্পেয়ার করতে আসে বারবার পরীক্ষায় কোশ্চেন। এবছর যদি আসলো যে রজচক্রের সময় ডিম্বাশয়ের পরিবর্তনগুলি লেখো, অথবা আসবে রজচক্রের সময় জরায়ুর পরিবর্তন লেখো। এবছর ডিম্বাশয়ের পরিবর্তন এসেছিল, তো 2024-এর জন্য জরায়ুর পরিবর্তন খুবই ইম্পর্টেন্ট, মন দিয়ে দেখো। বইতে এরপরে স্লাইডে ছক দেখিয়ে দিব, যেটা তোমাদের সাঁতার প্রবাসনের বইতে, সাঁতারের বইতে ছকটা দেওয়া আছে। ওই ছকটা আশা করি এরপরে বুঝতে পেরে যাবে যদি তোমরা আমার এই কথাটা রিলেট করতে পারো। দেখো, প্রথম হচ্ছে হাইপোথ্যালামাস আছে। ওই হাইপোথ্যালামাস কি করবে, একটা হরমোন রিলিজ করবে যার নাম হচ্ছে GnRH, ওকে। ওই হরমোন কি করবে, অ্যান্টেরিয়র পিটুইটারিকে দুটি হরমোন ক্ষরণে উদ্দীপিত করবে। তার মধ্যে একটা হচ্ছে FSH আর একটা হচ্ছে LH। ক্লিয়ার? আমি পার্ট পার্ট করে দেখিয়ে দিব। এই যে FSH হরমোন আছে, যেটার নাম হচ্ছে ফলিকল স্টিমুলেটিং হরমোন, ওকে। দেখো এর মানে কি হচ্ছে, এ ফলিকলের সাইজ ইনক্রিজ করতে সাহায্য করে। ও উপরে দেখো ওভারিয়ান সাইকেল, নিচে আছে ইউটেরাইন সাইকেল। ওভারিতে কি হয়, প্রথম তো প্রাইমারি ফলিকল এমব্রায়োর পরে থেকে যায়, এমব্রায়ো মানে ভূমিষ্ঠ হওয়ার আগে থেকেই প্রাইমারি ফলিকল ওটা ওইরকম সাইলেন্ট থেকে যায়, ওকে। মিওসিস 1 অ্যারেস্ট হয়ে যায় ওখানে। ওই যে প্রাইমারি ফলিকলস আছে সেটা কি হবে, FSH হরমোনের প্রভাবে সেকেন্ডারি ফলিকল গঠন করবে। সেকেন্ডারি ফলিকল থেকে গ্রাফিয়ান ফলিকল হবে, ওকে। এবার দেখো, যখন সে সেকেন্ডারি ফলিকল, গ্রাফিয়ান ফলিকল আর যখন অথবা কার্পাস লিউটিয়াম মানে যখন ব্রেকেজ হয়ে যাবে গ্রাফিয়ান ফলিকল, ততক্ষণ পর্যন্ত এগুলো কার জন্য হচ্ছে, ফলিকল স্টিমুলেটিং হরমোনের জন্য। এই হরমোনটা কি করবে, ফলিকল স্টিমুলেটিং হরমোন এ কি করবে, গ্রাফিয়ান ফলিকল বা প্রাইমারি ফলিকল বা সেকেন্ডারি ফলিকল, এগুলোকে প্রাইমারি টু সেকেন্ডারি, সেকেন্ডারি টু টারসিয়ারি, এইরকম পুরো সাইজে ইনক্রিজ করছে ফলিকলগুলো। আর যখন সাইজে ইনক্রিজ হচ্ছে, ওই ফলিকলগুলো একটা হরমোন ক্ষরণ করছে যার নাম হচ্ছে ইস্ট্রোজেন, ওকে। দেখো এবার এই ইস্ট্রোজেনের মেন কাজ হচ্ছে প্রলিফেরেটিভ ফেজকে ইনক্রিজ করা, মানে ইস্ট্রোজেনের কাজ হচ্ছে যে মেনটেন করা, কি মেনটেন করা, জরায়ুর যে এন্ডোমেট্রিয়ামের প্রাচীর আছে ওকে থিকনেস করা, ওকে। মানে যে জরায়ুটা রাপচার হয়ে গিয়েছিল, ওকে, প্রথম ফেজ মেনস্ট্রুয়াল ফেজ ওটা করাচ্ছি না আমি, প্রলিফেরেটিভ ফেজ প্রথম দেখাচ্ছি। যে জরায়ুটা রাপচার হয়ে গিয়েছিল সেই জরায়ুকে মেনটেন করছে কি, ইস্ট্রোজেন, যেটা ক্ষরণ করছে প্রাইমারি ফলিকল বা সেকেন্ডারি বা টারসিয়ারি ফলিকল। ওভারির পরিবর্তন হচ্ছিল ওটা, যে FSH হরমোনের প্রভাবে ফলিকলগুলো ইনক্রিজ হচ্ছিল।
আর জরায়ুর পরিবর্তন কি হচ্ছে, ওই ফলিকল গুলো যখন ডিম্বাশয় ইনক্রিজ হচ্ছিল তখন ওরা ইস্ট্রোজেন হরমোন গ্রহণ করেছিল। ওই ইস্ট্রোজেন হরমোন কি করেছিল, জরায়ুর এন্ডোমেট্রিয়ামের প্রাচীরকে থিকনেস বাড়াচ্ছিল। দেখো তারপরে কি হচ্ছে, আরেকটা হরমোন খলিত হয় পিটুইটারি থেকে, সেটা হচ্ছে এলএইচ, লিউটিনাইজিং হরমোন। এ কি করে, ওই গ্রাফিয়ান ফলিকলকে অভিউলেশনে সাহায্য করে। যখন গ্রাফিয়ান ফলিকল অভিউলেশন হয়ে গেল তখন সে কি করবে, কর্পাস লিউটিয়াম গঠন করবে। আর কর্পাস লিউটিয়াম পরে হোয়াইট, ওকে, কর্পাস এলবিক্যান্স মানে হোয়াইট বডি গঠন করবে। দেখো একে আমরা বলবো লিউটিয়াল ফেজ। প্রথম হচ্ছে ডিম্বাশয়ের ক্ষেত্রে ফলিকুলার ফেজ। ডিম্বাশয়ের ফলিকুলার ফেজের সঙ্গে রিলেটেড আছে ওভারি মানে ইউটেরাসের প্রলিফারেটিভ ফেজ। আর এখানে ওর হচ্ছে লিউটিয়াল ফেজ। লিউটিয়াল ফেজের লিংক আছে এর, ওকে, সিক্রেটারি ফেজ। কি হচ্ছে দেখো, তো যখন ওরা রাপচার হয়ে গেছিল, অভিউলেশন হয়ে গেছিল, কর্পাস লিউটিয়াম যখন গঠন হয়ে গেছিল তখন দুটো হরমোন ক্ষরণ করবে, একটা হচ্ছে প্রোজেস্টেরন আর একটা হচ্ছে ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন কি করবে, ইস্ট্রোজেন হচ্ছে জরায়ুর এন্ডোমেট্রিয়ামকে থিকনেস বাড়াবে। আর প্রোজেস্টেরন কি করবে, ওর ভিতরে যে রক্তবাহ আছে, ব্লাড ভেসেল গুলো আছে, ওগুলোকে মেনটেন করবে। তাহলে দেখো দুটো কাজ হয়ে যাচ্ছে। এর মানে এবার পুরো প্রলিফারেটিভ ফেজে ইস্ট্রোজেন শুধু কাজ করেছিল, থিকনেস বাড়াচ্ছিল, কিন্তু এখানে প্রোজেস্টেরনও এসছে, সে রক্তবাহ ভিতরে যে ব্লাড ভেসেল গুলো ছিল ওগুলোকেও থিকনেস বানাবে। আর ইস্ট্রোজেন তো অলরেডি থিকনেস বানাবে, মানে জরায়ুটা প্রথম পূর্বাবস্থায় যেমন ছিল ওই রকম হয়ে যাবে। ওকে, এবার তো এই যে প্রোজেস্টেরন আর ইস্ট্রোজেন কি করেছিল, এটা সিক্রেটারি ফেজ চালাচ্ছিল কার, ওভারে মানে ইউটেরাসের। তখন ওটাকে ওভারিতে আমরা বলবো লিউটিয়াল ফেজ। তো এবার কি হচ্ছে, এরপরে যখন এলএইচ হরমোনের ক্ষরণটা কমে যাবে তখন কি হবে, এই যে কর্পাস লিউটিয়াম আছে সেটা হোয়াইট বডি গঠন করবে। এলএইচ এর পরিমাণ কমে যাওয়া মানে প্রোজেস্টেরন ক্ষরণ হবে না, ওকে, বা ইস্ট্রোজেন ক্ষরণ হবে না। তখন এই যে থিকনেসটা ছিল এটা ধীরে ধীরে ব্রেকেজ হবে, ওকে, ওটাকে আমরা বলবো মেনস্ট্রুয়াল ফেজ। এবার দেখো এখানে আমরা ভাগ করে দিয়েছি যে ডিম্বাশয়ের পরিবর্তন, জরায়ুর পরিবর্তন কি কি হয়। প্রথম আমরা বলছি প্রলিফারেটিভ ফেজ। ওখানে কি হচ্ছে, ডিম্বাশয়ের পরিবর্তন, যে এখানে যে প্রোজেস্টেরন হরমোনের ক্ষরণ বন্ধ হয়ে যায়, ওকে, ডিম্বথলি ধীরে ধীরে বৃদ্ধি হয়। ইস্ট্রোজেনের ক্ষরণটা এখানে বাড়লো। ইস্ট্রোজেনের যখন ক্ষরণ বাড়বে তখন কি হচ্ছে, ইস্ট্রোজেন ও এফএসিস দ্বারা এই ক্ষরণ নিয়ন্ত্রিত হবে। তখন তোমার জরায়ুর পরিবর্তন কি হবে, এন্ডোমেট্রিয়াম পুনরায় পুরু হতে থাকবে। এবার কি হচ্ছে ওভিউলেটরি ফেজ। এটা কি হবে, গ্রাফিয়ান ফলিকল থেকে যখন বিদীর্ণ হয়ে ডিম্বাণু নির্গত হয়ে যাবে, এটা হচ্ছে মানে ওভিউলেটরি ফেজ 14 থেকে 15 দিন। এখন ডিম্বাশয়ের পরিবর্তন হচ্ছে এটা, গ্রাফিয়ান ফলিকল রাপচার হয়ে যাবে। তখন জরায়ুতে কি হবে, জরায়ুর এন্ডোমেট্রিয়াম পুরু হবে, আর যে ব্লাড ভেসেল গুলো আরো মজবুত হবে। কেন না, ওখানে ইস্ট্রোজেন আর এলএইচ গ্রাফিয়ান ফলিকলকে বিদীর্ণ করে ডিম্বাণু নিঃসরণ করেছে, তখন এলএইচ হরমোন চলে আসছে, ওকে, ইস্ট্রোজেনের সাথে এলএইচ, লিউটিনাইজিং হরমোন। আর ওখানে তো লিউটিনাইজিং হরমোন কি করে, প্রোজেস্টেরন বলেছিলাম না। এবার কি হচ্ছে, যে লিউটিয়াল ফেজ এখানে কি হয়, এটা 28 দিনের মাথায়, ওকে, মানে লিউটিয়াল ফেজ হচ্ছে 16 থেকে 28 দিন। যে এখানে সম্পূর্ণভাবে ডিম্বাশয়ের পরিবর্তন হচ্ছে, পিত্তগ্রন্থি সম্পূর্ণভাবে গঠিত হয়, আর হচ্ছে প্রোজেস্টেরন ক্ষরণ বৃদ্ধি পেয়ে যায়। এবার কি হচ্ছে, জরায়ুর পরিবর্তন, এখানে এন্ডোমেট্রিয়াম আরো প্রুভ হয়, রক্তবাহ আরো সমৃদ্ধ হয়ে যায়, ওকে। এবার রক্তবাহ তরল ধীরে ধীরে ক্ষরিত হতে থাকে, প্রোজেস্টেরন এই দশাকে নিয়ন্ত্রণ করে। আর লাস্ট ফেজ হচ্ছে মেনস্ট্রুয়াল ফেজ। এখানে কি হচ্ছে, যে রাপচার হয়ে গেছে, পিত্তগ্রন্থিও ধ্বংস হয়ে গেছে, আর এখানে জরায়ুর গাত্র থেকে এন্ডোমেট্রিয়াম বিচ্ছিন্ন হচ্ছে, ওকে, ওই নিষিক্ত ডিম্বাণু ওর বেরোতে শুরু হচ্ছে। আর এখানে কি হচ্ছে, রজস্রাব শুরু হচ্ছে, প্রোজেস্টেরন হরমোন। কারণ ওখানে এলএইচ কমে যাচ্ছে, এলএইচ কমে গেলে প্রোজেস্টেরন ক্ষরণ করতে পারছে না, প্রোজেস্টেরন ক্ষরণ করতে না পারলে ওটা কি হচ্ছে, যে রাপচার হয়ে যাচ্ছে। তো এটা ছিল টোটাল হচ্ছে যে উজেনেসিস প্রক্রিয়ার সময়, যে ডিম্বাশয় আর মানে উজেনেসিস বলছি, মেনস্ট্রুয়াল সাইকেলের সময় ডিম্বাশয় আর জরায়ুর মধ্যে কি কি পরিবর্তন হচ্ছে। এবার আমরা পড়বো নিষেক প্রক্রিয়া, ফার্টিলাইজেশন। দেখো যদি ফার্টিলাইজেশন হয়, যদি সাপোজ ওখান থেকে ডিম্বাণু তৈরি হলো 14 দিনের মাথায়, আর আমাদের এখান থেকে শুক্রাণু গেল, আমাদের এখান থেকে মানে যে কি হচ্ছে, যখন ডিম্বাণুর সাথে যদি শুক্রাণুর মিলন হলো, ওকে, ওই প্রক্রিয়াটাকে আমরা বলবো নিষেক। যে পুং গেমেট মানে শুক্রাণু আর স্ত্রী গেমেট মানে ডিম্বাণু, ওই দুটো মিলনকে আমরা বলবো যে নিষেক বা ফার্টিলাইজেশন। সময় কি, ডিম্বাণু নিঃসরণের সময় যদি যৌনমিলন ঘটে তাহলে নিষেকের সম্ভাবনা বেশি থাকে। তো ডিম্বাণু নিঃসরণে 12 থেকে 24 ঘন্টার মধ্যে নিষেক না হলে ডিম্বাণু নষ্ট হয়ে যায়, ওকে। আর যদিও স্ত্রী যৌনাঙ্গে শুক্রাণুর যে নিষিক্ত করার ক্ষমতা থাকে 48 ঘন্টা, ওকে। এবার দেখো স্থান, নিষেকটা কোথায়, নিষেকটা হচ্ছে ফ্যালোপিয়ান টিউব আছে না, ওর অ্যাম্পুলাতে গঠিত, এটা আর আগেও বলা হয়েছে। এবার পরীক্ষা যদি কোশ্চেন আসে যে ফার্টিলাইজেশন প্রসেসটা বর্ণনা করো, নিষেক পদ্ধতিটা আলোচনা করো, তাহলে দেখো কি লিখবে। আমি এখানে পিডিএফ হিসাবে, তোমাদের পিপিটি হিসাবে দেখিয়ে দিচ্ছি, ওকে, যাতে তোমাদের কোনো প্রবলেম না হয়, তোমরা এই দুবার নিজে পড়লে আরামসে পারবে, শুধু বুঝে নাও এখানে।
তো দেখো নিষেক পদ্ধতি হচ্ছে প্রথম হেডিং দিবে জনন কোষ, পুং জনন কোষকে শুক্রাণু বলে। প্রথম পুংয়ের ব্যাপারে লিখবে, তারপরে স্ত্রীর ব্যাপারে। দেখো পুং জনন কোষকে শুক্রাণু বলে। শুক্রাণুর কি কি আছে? শুক্রাণুর মস্তক আছে, গ্রীবা আছে, দেহ আছে, লেজ আছে, চারটা অংশে বিভক্ত শুক্রাণু। আর মস্তিষ্কের অগ্রভাগে গোলগি বডি থেকে অ্যাক্রোজোম তৈরি হয়েছে। ওই অ্যাক্রোজোমের ভিতরে থাকে হায়ালুরোনিডেজ বলে একটা উৎসেচক বা এনজাইম, প্রোটিলাইটিক উৎসেচক। এটা হলো পুংয়ের ব্যাপারে লিখে দিবে। ওর সাথে লিখবে স্ত্রীর ব্যাপারে। ডিম্বাণু শুক্রাণুর চেয়ে ওকে আকারে অনেক বড়, শুক্রাণু অনেক ছোট, ডিম্বাণু বড় হয়। ডিম্বাণুর ভিতরে কুসুম থাকে, যেখানে সাইটোপ্লাজম ও অন্যান্য কোষীয় অঙ্গাণু থাকে। ডিম্বাণুর প্লাজমা মেমব্রেনের বাইরে একটা তরল পদার্থপূর্ণ স্পেস থাকে, যেটা আমরা পেরিভাইটাল স্পেস ওখানে দেখিয়েছিলাম। পেরিভাইটাল স্পেসের বাইরে কি হচ্ছে গ্লাইকোপ্রোটিনের স্তর থাকে, যেটা হচ্ছে জোনা পেলুসিডা। তার বাইরে করোনা রেডিয়েটা থাকে। ওকে, তো প্রথম আমরা লিখে দিলাম কার ব্যাপারে? নিষেক প্রক্রিয়ার ব্যাপারে। ওকে, নিষেক মানে জনন, নিষেকের প্রথম পার্ট হচ্ছে জনন কোষ। তারপরে আমরা বলবো শুক্রাণুর আগমন। এবার কি হচ্ছে কপুলেশনের সময় পুরুষ দেহ থেকে স্ত্রী দেহে জনিপথের মাধ্যমে সিমেন নামক এক প্রকার তরল আসে। সিমেন কি ওটাও ডিসকাস করা হয়েছে। একবার নিক্ষেপিত সিমেনে 300 মিলিয়ন শুক্রাণু থাকে প্রায়। তারপরে পরের পয়েন্ট কি করবে? শুক্রাণুর সক্ষমতা। যে সদ্য নির্গত যে শুক্রাণু আছে ওটা স্ত্রী জননাঙ্গে যাওয়ার পর ওটা কিন্তু নিষিক্ত করার ক্ষমতা থাকে না, ওটার মধ্যে কোনো শক্তি থাকে না। 5-6 ঘন্টা স্ত্রী জননাঙ্গে থাকবে, তারপরে কি করবে? তার শুক্রাণুর মধ্যে নিষিক্ত করার পাওয়ার আসে। ওকে, তারপরে সে গিয়ে প্লাজমা পর্দা ভেদ করে, মানে সে তারপরে যাবে যে ডিম্বাণু খোঁজার জন্য। ওকে, এবার দেখো ডিম্বাণু আর এরপরে পয়েন্ট দেবে ডিম্বাণু ও শুক্রাণুর সাক্ষাৎ। স্ত্রী যৌনাঙ্গে পতিত হওয়ার পর 5 মিনিটের মধ্যে জরায়ু ও ফেলোপিয়ান নালী সংকোচনের ফলে ফেলোপিয়ান নালীতে পৌঁছে যায়। ওকে, ওখানে কি হচ্ছে মানে এমনি তো 5 ঘন্টা স্থির থাকলো, ওকে, ক্ষমতা নেওয়ার জন্য, সঙ্গে সঙ্গে ফার্টিলাইজেশন করে না। তো দেখো এম্পুলাতে ডিম্বাণুর সঙ্গে শুক্রাণুর সাক্ষাৎ হয়ে গেল। ফিল করতে পারছো ব্যাপারটা? ফিল আবার বায়োলজিতে কি করে বলো তো? হিউম্যান রিপ্রোডাকশন তো প্র্যাকটিক্যাল হয় না। আচ্ছা, এখন দেখো অ্যাক্রোজম বিক্রিয়া। এবার কি হচ্ছে ক্যাপাসিটেশনের সময় অ্যাক্রোজমের যে পর্দা আছে শুক্রাণু প্লাজমা পর্দার সঙ্গে যুক্ত হয়ে যায়। ওকে, অ্যাক্রোজমের মধ্যে থাকে হায়ালুরোনিডেজ, যা ডিম্বাণুর হায়ালুরোনিডেজ এই এনজাইমটা খুবই ইম্পর্টেন্ট। এই এনজাইমটা কি করে শুক্রাণুর যে মস্তকে থাকে, আর ওর ক্ষমতা একটা আছে ডিম্বাণুর যে করোনা রেডিয়েটা আছে ওই যে গ্রানুলোসা কোষগুলোকে গলিয়ে দেওয়া। এবার নিউক্লিয়াস ও জোনা পেলুসিডাকে এবার গেল শুক্রাণু ডিম্বাণুর সাথে ফার্টিলাইজেশন করলো, তো কি করবে? ওই করোনা রেডিয়েটার গ্রানুলোসা কোষগুলোকে সে গলিয়ে দিল। তারপরে শুক্রাণুর মধ্যে অ্যাক্রোসিন থাকে, সেটাও একটা প্রোটিলাইটিক এনজাইম। সে কি করে জোনা পেলুসিডের মধ্য দিয়ে একটা রাস্তা করে দেয়। এরপরে কি করে যে পেরিভাইটাল স্পেসে যায়, ডিম্বাণুর প্লাজমা পর্দা অতিক্রম করে শুক্রাণু নিউক্লিয়াস ডিম্বাণু সাইটোপ্লাজম প্রবেশ। পুরো শুক্রাণু যায় না, শুক্রাণু শুধু নিউক্লিয়াসটা ডিম্বাণুর যে পেরিভাইটাল স্পেস দিয়ে ঢুকে জোনা পেলুসিডকে ধাক্কা মেরে সে কি করে শুধুমাত্র নিউক্লিয়াসটা পাঠিয়ে দেয়। ওকে, তারপরে হচ্ছে রিঅ্যাকশনটা ইম্পর্টেন্ট, কর্টিক্যাল রিঅ্যাকশন। ডিম্বাণুর প্লাজমা পর্দার নিচে একটা দানা থাকে যাকে কর্টিক্যাল গ্রানুলস বলে। প্রথম শুক্রাণুটি জোনা পেলুসিডে প্রবেশ করলে ক্যালসিয়ামের ডিম্বাণুর প্লাজমা পর্দার ভেদ্যতা ডিম্বাণুর সাইটোপ্লাজমে প্রবেশ করে যায়। ওকে, কর্টিক্যাল গ্রানুলস থেকে রাসায়নিক পদার্থগুলো পেরিভাইটাল স্পেসে পাঠিয়ে দেয়। আর কি করে একটা শক্ত নিষেক একবার হয়ে গেলে ওটা কি করে শক্ত হয়ে যায় ওই ওয়ালটা, পেরিভাইটাল স্পেসটা, যাতে সেকেন্ড টাইম কোনো শুক্রাণু এসে এন্টার করতে না পারে। মানে ব্যাপারটা শুধু এটাই হচ্ছে একবার শুক্রাণু ভিতরে ঢুকে গেলে একটা শুক্রাণু সে কি করে যে ডিম্বাণুর যে ওয়াল আছে সে কি করে ক্যালসিয়ামের ভেদ্যতা বাড়িয়ে দেয়, পরে ওখানে কিছু কর্টিক্যাল গ্রানুলস গুলো থাকে ওটা পেরিভাইটাল স্পেসে চলে যায়। আর ওরা কি করে মজবুত একটা কভার বানিয়ে দেয় যাতে একটা শুক্রাণু গেছে আর সেকেন্ড কোনো শুক্রাণু যাতে এন্ট্রি না করতে পারে। এটা হচ্ছে কর্টিক্যাল রিঅ্যাকশন। এবার লাস্ট হচ্ছে এবার শুক্রাণু চলে গেল, শুক্রাণু নিউক্লিয়াসটা ডিম্বাণুর ওখানে নিউক্লিয়াস গঠিত হয়ে গেছিল। এবার কি হয়েছে যে পোলার বডি ও সাইড হয়ে গেল। তো কি হচ্ছে শুক্রাণুর যে নিউক্লিয়াস ওটা হচ্ছে পুং প্রো নিউক্লিয়াস, আর যে ডিম্বাণু নিউক্লিয়াস ওটা হচ্ছে স্ত্রী প্রো নিউক্লিয়াস। ওকে, এবার ওটা মিলন হয়। ওকে, ওই মিলনের ফলে পরস্পরের কাছাকাছি আসে, নিউক্লিয় পর্দা বিনষ্ট হয়ে যায়, আর একটা থেকে দুটো কোষ গঠিত হয়, দুটো থেকে চারটা, চারটা থেকে আটটা, এভাবে জাইগোট সৃষ্টি হয়ে যায়। তো এটা ছিল টোটাল নিষেক প্রক্রিয়াটা। ওকে, আশা করি বুঝতে পেরেছো। এবার দেখো যে নিষেক প্রক্রিয়া হয়ে গেল। ওকে, নিষেক প্রক্রিয়া হয়ে গেলে কি জাইগোট, জাইগোট থেকে ভ্রূণ, ভ্রূণ গঠন হবে। এবার ভ্রূণ গঠনে তিনটা পার্ট আছে, তিনটা দশা আছে, মরুলা, ব্লাস্টুলা, গেস্টুলা। আমাদের এখানে কিছু জানতে হবে না, মরুলা দশা কাকে বলে, ওর বৈশিষ্ট্য, ব্লাস্টুলা দশা কি ওর বৈশিষ্ট্য, আর গেস্টুলা দশা কি ওর বৈশিষ্ট্য, এটা আমাদের জানতে হবে। ওকে, দেখো তো কি হচ্ছে যে মরুলা দশা মানে কি, যে নিষিক্ত ডিম্বাণু ওকে বারবার বিভাজিত হয়ে 16টা কোষ যখন গঠিত, দুটা মানে 2 টু দি পাওয়ার n হিসাবে বিভাজন হচ্ছে, 2টা 4টা 8টা 10 মানে 2টা 4টা 8টা 16টা এইভাবে
তো 16টা যখন কোষপুঞ্জ গঠন করবো তাকে বলবো মরুলা। মরুলার বৈশিষ্ট্য কি? 16টা কোষ নিয়ে গঠিত, ফ্যালোপিয়ান নালীর মধ্যে সৃষ্টি হয় এবং এই অবস্থায় জরায়ুর মাধ্যমে প্রবেশ করে। নিষিক্ত ডিম্বাণুর ক্লিভেজের ফলে এটি সৃষ্টি হয়। ওকে, আর মরুলার কেন্দ্রস্থ কোষগুলো থেকে ভ্রূণের অংশ আর বহিস্থ কোষগুলো থেকে অমরার মানে মায়ের যে অমরা প্লাসেন্টা আছে না ওটার অংশ সৃষ্টি হয়। দেখো তারপর হচ্ছে ব্লাস্টুলা। মরুলা বিভাজিত হয়ে হয়ে এক স্তর বিশিষ্ট ফাঁপা বলের মতো আকৃতি গঠন করে। এটা সম্ভবত 64টা কোষ, ওকে, বা তার থেকে আরো বেশি। তো এর বৈশিষ্ট্য কি? প্রাথমিক অবস্থায় মরুলার স্বচ্ছ বলয় ব্লাস্টুলাতে অখণ্ড থাকে। 2 নম্বর হচ্ছে ব্লাস্টোসিসের তরল বৃদ্ধি পাওয়ার ফলে এটি বলয় কেটে ব্লাস্টুলা দ্রুত বৃদ্ধি হতে শুরু করে। আর ব্লাস্টুলা বা ব্লাস্টোসিস জরায়ুর এন্ডোমেট্রিয়াম স্তরে রোপিত হয়। এই যে ব্লাস্টুলা হয়ে গেলে বা ব্লাস্টোসিস হবে দিয়ে ওটা কি করে জরায়ুর এন্ডোমেট্রিয়ামের প্রাচীর ভেদ করে উপরে কভার হয়ে যাবে, ওটা ওইখানে আটকে যাবে জরায়ুতে। তারপরে পার্ট হচ্ছে গেস্টুলা। ব্লাস্টুলার অভিমুখিত কোষগুলি এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। আমরা তো আমাদের তো 3টা লেয়ার আছে, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম, ওকে। তো আর সিলোমও আছে। তো এটা কি হচ্ছে, ওরা কি করে যে এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম গঠন করবে, একে আমরা বলবো ভ্রূণের গঠন করবে, তাকে আমরা বলবো গেস্টুলা। এর বৈশিষ্ট্য কি? গেস্টুলাতে 3টি স্তর গঠিত হয়, এক্টোডার্ম, এন্ডোডার্ম, মেসোডার্ম। ওকে, এক্টোডার্ম মানে বাইরের স্তর, এক্টো মানে বাইরে, এন্ডো মানে ভিতরে, আর মেসো মানে মাঝখানে। তো দেখো এখানে যদি তোমরা পড়ো তাহলে আরামসে ক্লিয়ার হয়ে যাবে। পরীক্ষার অনেক সময় শর্ট কোশ্চেন আসে যে গেস্টুলার এক্টোডার্ম থেকে কোন কোন ভ্রূণের কোন কোন অংশ গঠিত হয়, মেসোডার্ম থেকে কোন কোন, আর এন্ডোডার্ম থেকে কোন। প্রথমে একটো বলে দিই বাইরে। তো বাইরে থেকে কি কি হবে তোমরা এইভাবে সিম্পল মুখস্থ করে বাচ্চারা পারে না, কিন্তু তোমরা সিম্পল ভাবে একটো মানে বাইরে। তো বাইরে থেকে কি কি গঠিত হবে? স্কিন, ওকে, স্কিন, হেয়ার, নখ, আর এই যে ত্বকের আবরণী কলা, দাঁতের এনামেল, চোখের মণি, ওকে, এতগুলো। আর কি হবে? মস্তিষ্ক, সুষুম্নাকাণ্ড, এগুলো, ওকে, এগুলো গঠন হয়। আর মেসোডার্ম মাঝখানটা এখন ছাড়ো, তোমরা এন্ডোডার্মটা পড়ো। এন্ডো মানে হচ্ছে নিচে। তো এখানে কি কি হয়? এন্ডো মানে ভিতরে। এখানে শুধু মনে রাখবে যে আমাদের শ্বাসতন্ত্রের আবরণী কলা, আমাদের বলবি, ওকে, ওখানে থাইরয়েড, প্যারাথাইরয়েড, আর আমাদের লিভার আর প্যানক্রিয়াস, আর রেচন জননতন্ত্রের আবরণী কলা। বাকি যে যত কিছু আছে, নোটোকট আছে, আমাদের বৃক্ক, ওকে, আর তারপর হচ্ছে গভীরী, জননালী, জননাঙ্গ, তরুণাস্থি, করোটি ছাড়া অন্যান্য অস্থি, আর অস্থিপেশি, রক্ত, লসিকা, সবকিছু আমাদের মেসোডার্ম থেকে উৎপন্ন হয়। এই ছবিটা দেখো, ডিম্বাণু নিঃসরণ হয়ে গেছে গৌণ সাইড, সেটা চলে যাচ্ছে ফ্যালোপিয়ান টিউবের মাধ্যমে অ্যাম্পুলাতে, ওখানে ফার্টিলাইজেশন হয়েছে, ফার্টিলাইজেশন পরে ক্লিভেজ হয়েছে, ক্লিভেজের পরে দেখো মরুলা গঠন হয়েছে, মরুলা জরায়ুতে চলে আসছে, এবার জরায়ুতে ওখানে ব্লাস্টোসিস্ট গঠন হয়েছে, এবার ওটা কি হয়ে এন্ডোমেট্রিয়াম প্রাচীরে রোপণ হয়ে গেছে, ওকে, আমরা বলবো ইমপ্লান্টেশন। আচ্ছা, যখন রোপণ হয়ে গেল তখন ওখানে একটা ক্যাভিটি তৈরি হবে, ওকে, আমরা বলবো অ্যামনিওটিক গহ্বর। আর ওই গহ্বরের মধ্যে ভ্রূণ থাকবে আর ওটা লিকুইড ফিল্ড থাকবে, ওই লিকুইডটা হচ্ছে অ্যামনিওটিক তরল, বুঝতে পেরেছো? এবার দেখো ওটি একটি হালকা স্বচ্ছ হলুদাভ বর্ণের তরল হবে, যে গর্ভধারণের প্রথম 12 দিনের মাথায় অ্যামনিওটিক থলিতে পাওয়া যাবে। জরায়ুতে থাকা ভ্রূণটি চারদিকে পরিবেষ্টিত করে রাখে। এটা বলা বাহুল্য, ওরা বলছে যে ভ্রূণটি তরলে একবার নিমজ্জিত অবস্থায় থাকে, একে আমরা বলবো অ্যামনিওটিক তরল। এর যে পরিমাণ আছে 34 থেকে 36 সপ্তাহ যখন ভ্রূণের বয়স, তখন এর পরিমাণ গড়ে 800 ml থাকে, আর গর্ভাবস্থায় শেষের দিকে, ওকে, 40 সপ্তাহের পরিমাণটা কমে যায়। ওকে, এই কারণে বলে যে মায়ের বডিতে ভ্রূণের জল পাচ্ছে না। কারণ হচ্ছে ব্যাপারটা যে এটা যখন যত বাড়ছে ওই ভ্রূণের তো ক্ষমতা, ক্যাপচার পাওয়ার বেড়ে যাচ্ছে। ওকে, ভ্রূণের পুরো নিউট্রিয়েন্ট ওই এর থেকে নেয়, তরল থেকে নেয়। ওকে, তো জল টল বেশি করে এই কারণে খেতে বলে। আচ্ছা, এই যে তরলের কাজ কি? এই তরল হচ্ছে ভ্রূণের বাইরের আঘাত থেকে রক্ষা করে, যাকে শক না লাগে, আঘাত না লাগে। তারপরে হচ্ছে এতে যত জীবাণুঘটিত রোগ থেকে ভ্রূণকে বাঁচায়, আর এই তরলে অ্যান্টিবডি থাকে। ওকে, আর কি হচ্ছে ভ্রূণের হাড়, পেশি, এগুলো মজবুতে সাহায্য করে। ওকে, এবার ব্যাপারটা হচ্ছে এই অ্যামনিওটিক তরল কালেকশন করলে কিন্তু পুরো ভ্রূণের স্ট্রাকচার কেমন আছে, ক্রোমোজোম সংখ্যা, ক্রোমোজোম সব নির্ণয় করে নেওয়া হয়। এখানে একটা জিনিস খুবই ইম্পর্টেন্ট, বারবার বইতে ওরা লিখে যে ভ্রূণের যে লিঙ্গ নির্ধারণ করা দণ্ডনীয় অপরাধ। হ্যাঁ, অনেক সময় এগুলো কি হতো, যদি ওরা অ্যামনিওটিক থলি থেকে ওই লিকুইডটা গিয়ে যখন ওরা টেস্ট করবে, পুরো ক্রোমোজোম সিকোয়েন্স জানতে পেরে যাবে যে ছেলে আছে কি মেয়ে আছে। এইভাবে বলা উচিত না, কারণ বললে বর্তমানে যে কন্যা সন্তানের উপর যেভাবে টর্চার হচ্ছে, ওকে, এই কারণে সরকারের পুরো বাধ্যতামূলক রুল আছে। যদি বাই চান্স কোনো জায়গায় কোনো কেমিস্ট বা ওগুলো কি বলে যারা ব্লাড মানে ওই পরীক্ষা করে ওগুলো, ওকে, তো কোনো সেন্টার যদি এরকম বলে দেয় যে এটা ছেলে বা মেয়ে আছে, তাহলে তাদের তো লাইসেন্স ক্যান্সেল হবে আর জরিমানা অথবা কারাদণ্ড হতে পারে। ওকে, তো এগুলো কোনোভাবে ডিসক্রিমিনেশন ছেলে মেয়ের মধ্যে করা উচিত নয়। আচ্ছা, লাস্ট একটা পার্ট হচ্ছে যে ভ্রূণ যে আছে ওর সাথে মায়ের যে জরায়ুর যে অ্যামনিওটিক থলির কানেকশন কি আছে, বলছে ভ্রূণ থেকে নাভিরুজ্জ বেরিয়েছে। ওকে, ওটা থেকে কানেকশন আছে প্লাসেন্টা। প্লাসেন্টা একটা চ্যাপ্টার থলির মতো অংশ,
যে এখানে বালান্সকি যে সংজ্ঞা দিয়েছে, সে বলছে ভ্রূণকলা আর মাতৃকলার দ্বারা গঠিত যে অঙ্গ মাতা থেকে ভ্রূণে পুষ্টি সরবরাহ করে তাকে বলে প্লাসেন্টা। মানে মা থেকে ভ্রূণে যে নিউট্রিয়েন্ট গুলো সরবরাহ করছে একটা অংশ আছে, যে অংশে দুজনের অধিকার আছে, মায়েরও অধিকার আছে ভ্রূণের অধিকার আছে, ওটা হচ্ছে প্লাসেন্টা। এর যে ওজন আছে 500 গ্রাম, বেস হচ্ছে 18 সেন্টিমিটার, আর ওর যে ডায়ামিটারটা হচ্ছে 3.5 সেমি পুরু। প্লাসেন্টা কি কি দিয়ে তৈরি বলছে, প্লাসেন্টাতে বলেছি মায়েরও অংশ আছে ভ্রূণেরও অংশ আছে। তো মাতৃকলার মধ্যে মায়ের রক্তস্রোত, রক্তবাহের এন্ডোথেলিয়াম প্রাচীর, রক্তবাহ সমূহের সংযোগ কলা আর জরায়ুর এপিথেলিয়াম, মায়ের এতগুলো অংশ আছে। ভ্রূণের কি কি আছে, ভ্রূণকে কোরিয়ন বলছে, কোরিয়নের এপিথেলিয়াম, কোরিয়নের সংযোগ কলা, রক্তবাহের এন্ডোথেলিয়ামের প্রাচীর আর কোরিয়নের কলা, ভ্রূণের কলা, এতগুলো। পরীক্ষায় কোশ্চেন আসবে যে প্লাসেন্টার উপাদান কি, মাতৃকলা থেকে কি কি পায় প্লাসেন্টা, আর হচ্ছে ভ্রূণকলা থেকে কি কি পায়। আচ্ছা, এবার হচ্ছে এই প্লাসেন্টা কি কাজ করে, পরীক্ষা অনেক সময় কোশ্চেন আসে প্লাসেন্টার কাজ ব্যাখ্যা করো। ওকে, প্লাসেন্টা কি কাজ করে, ও প্লাসেন্টা দু ধরনের কাজ করে, একটা হচ্ছে অন্তঃক্ষরণধর্মী কাজ আর একটা হচ্ছে বিনিময়ধর্মী কাজ। অন্তঃক্ষরণধর্মী মানে কি, কিছু হরমোন ক্ষরণ করে, আর বিনিময় মানে কিছু এক্সচেঞ্জ করে। দেখো অন্তঃক্ষরণধর্মীর মধ্যে প্রথম হচ্ছে প্রজেস্টেরন হরমোন ক্ষরণ করে, যে গর্ভাবস্থায় শুরুতে কর্পাস লিউটিয়াম থেকে প্রজেস্টেরন হরমোন ক্ষরণ বেড়ে যায়। ওকে, শেষের দিকে প্রচুর পরিমাণে প্রজেস্টেরন ক্ষরিত হয়। ওকে, আর এখান থেকে আর কি হয়, এছাড়া ইস্ট্রোজেন হরমোন ক্ষরণ করে। গ্রাফিয়ান ফলিকুলের মতো প্লাসেন্টাও ইস্ট্রোজেন ক্ষরণ করে, গর্ভাবস্থার শেষের দিকে ইস্ট্রোজেনের ক্ষরণ 20 থেকে 25% বেড়ে যায়। ওকে, তারপরে আরেকটা সবথেকে ইম্পর্টেন্ট হরমোন যেটা ক্ষরণ করে সেটা হচ্ছে এইচসিজি, হিউম্যান কোরিয়নিক গনাডোট্রপিন। ওকে, এই হরমোনটা কি করে, যে কোরিয়নিক ঝিল্লি থেকে, প্লাসেন্টা কোরিয়নিক ঝিল্লি থেকে তৈরি হয়। ওকে, এবার এই হরমোন যেটা আছে, যে যখন জরায়ুতে ব্লাস্টোসিস মানে ওই যে ভ্রূণ যখন ফার্টিলাইজেশন হয়েছে, তারপরে ক্লিভেজ হয়েছে, তারপরে যে জরায়ুতে এসে রোপণ হবে, রোপণ হয়ে গেলে এইচসিজির পরিমাণ মাতৃ রক্তে ধরা পড়ে। ওকে, অনেক সময় ব্লাড টেস্ট করেও বোঝা যায় যে রক্তে এইচসিজি পরিমাণ আছে, মানে ওখানে ভ্রূণ রোপিত হয়ে গেছে। ওকে, এবার দেখো এগুলো হচ্ছে প্লাসেন্টার ক্ষরণ। এছাড়াও রিল্যাক্সিন হরমোন ক্ষরণ করে, প্রোল্যাকটিন হরমোন ক্ষরণ করে, এখন বেশি দিইনি দেখো, আর রেনিন হরমোন ক্ষরণ করে। প্লাসেন্টার কি বিনিময়ধর্মী কি কাজ আছে, খাদ্যবস্তুর পরিবহন। দেখো যে মা যা কিছু খাবার খায় সেগুলো বডিতে পুষ্টি হিসেবে থাকে, তো বাচ্চাকেও তো, ভ্রূণটাকে তো, ফিটাসটাকেও পুষ্টি দরকার, সে ওই প্লাসেন্টার মাধ্যমে মায়ের বডি থেকে পুষ্টি নিয়ে নেয়। বুঝতে পারছি তো? আর কি হচ্ছে অক্সিজেন। ওকে, মায়ের বডি থেকে অক্সিজেন, বাচ্চাটা এখন নিষ্ক্রিয় অবস্থায় জলে ডুবে আছে, এমনিওটিক থলিতে ডুবে আছে, তো ওই যে প্লাসেন্টার মাধ্যমে যে এমব্রিকল কর্ড গেছে, ওই এমব্রিকল কর্ডের মাধ্যমে সে কি করে, যে নিঃশ্বাস নেয়। ওকে, অক্সিজেন নেয়। কিন্তু আরো একটা কথা, যে বাচ্চা কি করছে, মায়ের কাছে নিউট্রিয়েন্ট নিচ্ছে, অক্সিজেন নিচ্ছে, বাচ্চা বিনিময়ে মাকে কি দিচ্ছে, বাচ্চার বডির যত রেচন অঙ্গ আছে, রেচন পদার্থ আছে না, সেগুলো সব এক্সক্রিশন ওই প্লাসেন্টার মাধ্যমে মায়ের বডিতে যায়। মানে মা বাচ্চাকে পুষ্টি দিচ্ছে, নিউট্রিয়েন্ট দিচ্ছে, সব কিছু দিচ্ছে, বাচ্চা ওখান থেকে ছোটবেলা থেকে কষ্ট দিচ্ছে। কি করছে বাচ্চা, যে যত রেচন পদার্থ, কার্বন ডাই অক্সাইড সব ভ্রূণ থেকে মায়ের বডিতে যাচ্ছে। ওকে, এই কারণে একটা গর্ভাবস্থা মায়ের ক্ষেত্রে অনেক প্রবলেম হয়, কারণ যে পরিমাণ মা কষ্ট করছে বাচ্চার জন্য, সে ওই গর্ভে থাকার দরুনও কষ্ট, আর প্রসবের সময় কষ্ট, তারপরে হচ্ছে সারা লাইফ আবার বৃদ্ধার সময় ছেড়ে আসে। ওকে, তো দেখো এগুলো একটু ফিল করার চেষ্টা করো। ওকে, এবার কি হচ্ছে দেখো, লাস্ট স্টেপ, এবার ভ্রূণ ট্রূণ বড় হয়ে গেছে, আমরা ফার্টিলাইজেশনও দেখে নিয়েছি, কিভাবে রিঅ্যাকশন হচ্ছে ওটাও দেখে নিয়েছি, মেনস্ট্রুয়াল সাইকেল পড়ে নিয়েছি, আর আমরা কি পড়েছি, যে কিভাবে প্লাসেন্টা কাজ করছে বিটুইন মাদার এন্ড ভ্রূণ। ওকে, ফিটাস। এবার হচ্ছে কি প্রসব। প্রসব মানে কি 9 মাস 10 দিন। ওকে, প্লাস মাইনাস 10 দিন হতে পারে না, যে 280 দিন। গর্ভে থাকার পর জরায়ুটা সংকোচন হয়, জরায়ু সংকোচন হলে যে পূর্ণাঙ্গ শিশু ভূমিষ্ঠ হওয়ার প্রসেসটাকে আমরা বলবো প্রসব। প্রসবের 3টা পর্যায় আছে, একটা হচ্ছে প্রসারণ পর্যায়, একটা নির্গমন দশা, একটা হচ্ছে প্লাসেন্টা দশা। দেখো এটা যেহেতু তোমরা মুখস্থ করতে যাবে না, ছবিটা এই কারণে নিয়েছি, তোমরা ভালো করে বোঝার চেষ্টা করো। প্রথম পর্যায়ে কি হচ্ছে, ওখানে আছে এমনিওটিক তরল আছে, সার্ভিক্সের সাইজটা কত ছোট আছে দেখো, আর এটা হচ্ছে ভেজাইনা। সার্ভিক্সের প্রসারণ হয়নি। প্রথম পর্যায়ে কি হবে, সার্ভিক্সের প্রসারণ হচ্ছে শিশুর মস্তিষ্ক ধীরে ধীরে জরায়ুকে সম্পূর্ণভাবে প্রসারিত করছে। দ্বিতীয় পর্যায়ে দেখো কি হচ্ছে, ভ্রূণের মস্তিষ্ক, বাচ্চা কিভাবে ঘুরে গেছে দেখছো তো, ভ্রূণের মস্তিষ্ক সামনের দিকে চলে আসে, জরায়ু ভেদ করে, ওকে, একটা রোটেট হয়ে যায়, বাচ্চাটা সাইড হয়ে যায়, দিয়ে ধীরে ধীরে কিভাবে বেরোচ্ছে। লাস্ট স্টেপে কি হচ্ছে দেখো কিভাবে, এবার আগে কি হতো, যে এই যে এত পরিমাণ, যে সার্ভিক্সের এত ক্ষুদ্র আয়তনের মাধ্যমে কিভাবে বাচ্চাটা বেরোচ্ছে। ওকে, কি পরিমাণ, এতটা পরিমাণ পেন, এতটা পরিমাণ একজন পুরুষ তো সহ্য করা খুবই টাফ হয়ে যায়। ওকে, পুরুষ সহ্য করতে পারবে না কখনো একটা বাচ্চা জন্ম দিতে যত কষ্ট হয়। ওকে, কি বলছিলাম, এটা বলছি যে নাকি পুরুষদের 60টা হাড় ভাঙার সমান একটা বাচ্চা জন্ম দেওয়ার কষ্ট। তো দেখো এখানে কি হচ্ছে,
থার্ড স্টেপে তো এবার হচ্ছে বাচ্চা যখন প্রসব হয়ে যায়, ওকে, মানে এই যে ওখানে তোমরা বইতে পড়বে প্রথম পর্যায়ে ব্যথা হয় 20-30 সেকেন্ড স্টেবল থাকে, 10-15 মিনিট অন্তর ব্যথা হয়, ওকে। আর কারণ হচ্ছে ওই সময় কিছুগুলো হরমোন খুবই সাহায্য করে, আমরা হরমোনের ভূমিকাও পড়বো। লাস্ট স্টেপে কি হয়, যখন বাচ্চাটা বেরিয়ে চলে আসে ওর সাথে জোরে টান দিলে প্লাসেন্টা উপরে ছিঁড়ে চলে আসে, ওকে। আর ওই প্লাসেন্টা হচ্ছে মায়ের সঙ্গে বাচ্চার কানেকশন। এখানে একটা রোগ পড়বো আমরা পরে, এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, ওটা হচ্ছে যে রক্তের জন্য কিছু রোগটা হয়, ওকে, ব্লাড গ্রুপিং এর সময় এরিথ্রোব্লাস্টোসিস ফিটালিস, যেটার ক্ষেত্রে ভ্রূণের অনেক প্রবলেম হয়, ওকে। আচ্ছা, আমরা লাস্ট স্টেপে চলে এসেছি যে প্রসবে হরমোনের ভূমিকা কি। এই যে ফার্টিলাইজেশন, তারপর হচ্ছে প্রসবে ইমপ্লান্টেশন বলে যে প্রসব আছে, প্রসবে কি কি হরমোনের হরমোন কি ভূমিকা নিচ্ছে, ওকে। প্রথম হরমোন হচ্ছে অক্সিটোসিন, ওকে। অক্সিটোসিনের কাজ হচ্ছে যে ভ্রূণ ও মায়ের পিটুইটারি থেকে এটি খরিত হয়, জরায়ুর মায়োমেট্রিয়াম স্তরের সংকোচন বাড়িয়ে ভ্রূণকে প্রসবে সাহায্য করে। अच्छा ये तरफ से क्या देखने मिलता है? नहीं देखने तो मिलता है, किंतु वो तरफ तो तुम नोट दोगे, तुम्हारा मुंह देखने मिलेगा, तुम ये तरफ साइड करोगे वो तरफ नोट रहे, समझियो क्या तो देखने मिलता तो हमको, हाँ देखने। আচ্ছা, পরের পার্ট হচ্ছে আরেকটা হরমোন কাজ করে প্রোস্টাগ্ল্যান্ডিন। এটা জরায়ুর সংকোচনের গতিকে আরো বাড়িয়ে দেয়, যত বেশি জরায়ুর সংকোচন হবে তবে ফিটাসটা ভ্রূণটা তত সামনের দিকে অগ্রসর হবে। তারপর হচ্ছে রিল্যাক্সিন, এটি শ্রোণী গহ্বরকে সম্প্রসারিত করতে সাহায্য করে, সার্ভিক্সকে ভেজাইনাকে প্রসারিত হতে সাহায্য করবে। লাস্ট হচ্ছে ইস্ট্রোজেন, এই হরমোনটা কি করে জরায়ুর গাত্রে অক্সিটোসিনের সংখ্যা বাড়ায়, কারণ অক্সিটোসিন কি হচ্ছে জরায়ুর তো মায়োমেট্রিয়ামের সংকোচন বাড়াচ্ছে, এবার কি করছে ইস্ট্রোজেনের পরিমাণ যত বেশি থাকবে অক্সিটোসিন তত বেশি থাকবে, তত বেশি অক্সিটোসিন থাকলে জরায়ু আরো বেশি সংকোচন হবে, পরে ফিটাসটা বাইরে বেরোতে সুবিধা হবে, ওকে। এবার বাচ্চা প্রসব হয়ে গেল, লাস্ট পার্ট যেটা দিয়েছে সেটা হচ্ছে ল্যাকটেশন মানে দুগ্ধক্ষরণ। দেখো এখানে কিছু লিখিনি, ল্যাকটেশন মানে যে এখানে হরমোনের সহায়তা ল্যাকটেশন হয়, ওকে। দুটো হরমোন আছে, একটা হচ্ছে প্রোল্যাকটিন আর একটা হচ্ছে অক্সিটোসিন, এগুলো সব হাইপোথ্যালামাস থেকে রিলিজ হয়। যে প্রোল্যাকটিনের কাজ হচ্ছে দুধ উৎপন্ন করা আর অক্সিটোসিনের কাজ হচ্ছে দুগ্ধ ক্ষরণ করা, ওকে। এবার হচ্ছে যখন প্রথম বাচ্চা হয় তো 2-3 দিন ধরে মায়ের স্তনগ্রন্থি থেকে গাঢ় আঠালো একটু হলুদাভ তরল খরিত হয়, ওকে, তাকে আমরা বলবো কোলোস্টাম। পরীক্ষা কোশ্চেন আসে কোলোস্টাম কি। বাচ্চা যখন প্রথম 2-3 দিনে থাকে তখন মায়ের স্তনগ্রন্থি থেকে যে মিল্কটা প্রডিউস হয় সেটা হচ্ছে সাধারণ হোয়াইট মিল্ক নয়, সেটা একটা গাঢ় ইয়েলিশ একটু দুগ্ধটা ক্ষরণ হয়, ওকে, আমরা বলবো কোলোস্টাম। এই কোলোস্টাম অনেক ধর্মগ্রন্থে কি বলে, ধর্মে বলে যে এই কোলোস্টাম নাকি ফেলে দিতে হয়, ওকে, কিন্তু মেডিকেল সায়েন্স বলে যে এই কোলোস্টাম হচ্ছে খুবই ইম্পর্টেন্ট বাচ্চাদের ক্ষেত্রে, কারণ একটা বাচ্চার কোলোস্টামের মধ্যে প্রচুর পরিমাণে অ্যান্টিবডি থাকে যেটা বাচ্চাকে রোগ প্রতিরোধ থেকে বাঁচায়। আর লাস্ট হচ্ছে যে মায়ের দুধে কোন অ্যান্টিবডি থাকে সেটা হচ্ছে ইমিউনোগ্লোবিন এ, আইজিএ। তো এই ছিল আমাদের টোটাল টপিকটা, আমরা দুটো ক্লাসে একটা চ্যাপ্টার শেষ করে দিয়েছি, যে হিউম্যান রিপ্রোডাকশন কভার হয়ে গেছে। এরকম 2 থেকে 3টা ভিডিওর মাধ্যমে আমরা একটা চ্যাপ্টার শেষ করে দিব। আর ঠিক আছে, ভালো থেকো।